ওকে, আমরা আজকের ক্লাসটা শুরু করি। সো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে লাস্ট টপিকটা সেটা ছিল এই নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। সো নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারটা কিভাবে কাজ করে, এটার ভোল্টেজ এক্সপ্রেশনটা কিভাবে ডিরাইভ করে, এটা আমরা দেখেছিলাম। সো এটা ছিল আমাদের ভোল্টেজ এক্সপ্রেশন, যেটা আমরা এই বক্সে দেখতে পাচ্ছি। এটা ছিল আমাদের ভোল্টেজ এক্সপ্রেশনটা ভি নট ইকুয়াল টু ওয়ান প্লাস আর এফ বাই আর আই ইন্টু ভিআই। সো এটা ছিল নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের জন্য আউটপুট ভোল্টেজ এক্সপ্রেশন। সো আজকের ক্লাসে আমরা এক্সাম্পল 5.3 দেখব। লাস্ট পর্যন্ত আমরা এর আগে আমরা এক্সাম্পল 5.2 দেখেছিলাম। আজকের ক্লাসে এক্সাম্পল 5.3 দেখব। ওকে, সো একটা জিনিস যদি খেয়াল করো, যে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারে নেগেটিভ টার্মিনালের সাথে ভোল্টেজ সোর্স লাগানো থাকে, আর নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারে পজিটিভ টার্মিনালের সাথে ভোল্টেজ সোর্স লাগানো থাকে। বাট এই কোয়েশ্চেনটায় আমরা কি দেখছি? এই কোয়েশ্চেনটায় আমরা দেখছি যে নেগেটিভ পজিটিভ দুইটা টার্মিনালের সাথেই ভোল্টেজ সোর্স লাগানো আছে। সো দ্যাট মিনস এটা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারও না, ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারও না। সো দ্যাট মিনস এখানে সার্কিটটা সলভ করতে গেলে এটা আমাদের কেসিএল কেভিএল দিয়ে সলভ করতে হবে। এর আগে আমরা দেখেছি যে যদি কোনো নোন কনফিগারেশনের সার্কিটটা না পড়ে, ইন দ্যাট কেস সেটাকে আমরা কেসিএল কেভিএল দিয়ে অ্যাজ ইউজুয়াল জেনারেল ফরম্যাটে সলভ করে ফেলি। সো দেখি এক্সাম্পল 5.3 টা কিভাবে সলভ করা যায়। সো কোয়েশ্চেন আমাকে বলে দিয়েছে ক্যালকুলেট দ্য আউটপুট ভোল্টেজ ভি নট। ওকে, আচ্ছা, সো আমরা দেখি। সো এখানে ওরা এক্সাম্পলের বইতে কোয়েশ্চেনটা দুইভাবে সলভ করেছে, মেথড 1 এবং মেথড 2। সো মেথড 1 হচ্ছে ইউজিং সুপারপজিশন। খেয়াল করো, মেথড 1 হচ্ছে ইউজিং সুপারপজিশন। সো সুপারপজিশনটা কি ছিল? আমরা যদি ডিসি সার্কিটস কোর্সে বা 181 কোর্সের কথা মনে করি, ওখানে আমরা সুপারপজিশন সম্পর্কে শিখেছিলাম। সো সুপারপজিশন জিনিসটা তখন ইউজ হয় যে সাপোজ তোমার কাছে দুইটা ভোল্টেজ সোর্স আছে সার্কিটে। ওকে, সো সার্কিটে এই দুইটা ভোল্টেজ সোর্স একই সাথে অন থাকলে কম্বাইন্ড ইফেক্ট কি হবে সেটা বের করা খুবই ইজি। সেটা হচ্ছে যদি একটা ভোল্টেজ সোর্স ইন্ডিভিজুয়ালি অন থাকে, তাহলে যে ইফেক্টটা আমরা পাবো বা যে আউটপুটটা আমরা পাবো ভি নট ওয়ান, এবং অন্য সময় যদি এটা বন্ধ থাকে এবং শুধু সেকেন্ডটা চালু থাকে, তখন যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে ভি নট টু। সো যখন দুইটা ভোল্টেজ সোর্সই একই সাথে অন থাকবে, তখন সার্কিটের যে কম্বাইন্ড আউটপুটটা হবে, সেই কম্বাইন্ড আউটপুটটা হবে এই ইন্ডিভিজুয়াল দুইটা আউটপুটের যোগফলের সমান। কম্বাইন্ড আউটপুটটা হবে ইন্ডিভিজুয়াল দুইটা আউটপুটের যোগফলের সমান। সো এটাই ছিল সুপারপজিশন থিওরেম। সো আমাদের সার্কিটে মাল্টিপল ভোল্টেজ সোর্স থাকলে তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সেই ভোল্টেজ সোর্সগুলোকে একটাকে অন রেখে বাকি সবগুলোকে অফ রেখে আউটপুটটা বের করি। সেম কাজ প্রত্যেকটা ভোল্টেজ সোর্সের জন্য রিপিট করি, দেন সবগুলো আনসারকে যোগ করে দিই। সবগুলো আনসারকে যোগ করে দিলেই আমরা ওভারঅল যে সবগুলা একসাথে অন থাকলে যা পাওয়া যাবে সেই কম্বাইন্ড ইফেক্ট আমরা পেয়ে যাই। আচ্ছা, সো আমরা মেথড ওয়ানে কোয়েশ্চেনটা সলভ করব এই সুপারপজিশন দিয়ে। সো এট ফার্স্ট, ফর দ্য ফার্স্ট কেস আমরা চিন্তা করি যে যে 4 ভোল্ট সোর্সটাকে অফ রাখবো আর 6 ভোল্ট সোর্সটাকে অন রাখবো। সো দেখো এখানে বলা আছে 4 ভোল্ট সোর্সটাকে আমি অফ রাখবো, শুধু 6 ভোল্ট সোর্সটাকে অন রাখবো। সো দেখো 4 ভোল্টের এই সোর্সটাকে যদি তুমি অফ রাখো, ওকে, একটা একটা ডিসি সোর্সকে অফ করে দেয়া মানে হচ্ছে সেখানে ভোল্টেজ সোর্সের জায়গায় শর্ট সার্কিট করে দেয়া। সেখানে ভোল্টেজ সোর্সের জায়গায় শর্ট সার্কিট করে দেওয়া মানে হচ্ছে এখন এই ডিসি সোর্সের পরিবর্তে আমরা এখানে একটা শর্ট সার্কিট এঁকে দিতে পারি। ডিসি সোর্সের পরিবর্তে এখানে আমরা একটা শর্ট সার্কিট এঁকে দিতে পারি। সো খেয়াল করো, এখানে ডিসি সোর্সের পরিবর্তে আমরা একটা শর্ট সার্কিট রেখে দিলাম। ওকে, সো এখন তুমি যদি এই পুরো সার্কিটটার দিকে তাকাও, তাহলে দেখবা যে সার্কিটের পজিটিভ প্রান্তটা হচ্ছে গ্রাউন্ডে কানেক্টেড এবং নেগেটিভ প্রান্তে একটা ভোল্টেজ সোর্স লাগানো আছে। সো এটা হচ্ছে একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার হয়ে গেছে। এটা হয়ে গেছে একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। আমরা যদি আগে খেয়াল করি, আগের স্লাইডগুলোতে আমরা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের ইন জেনারেল সার্কিট দেখে আসছি। দেখো ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের ইন জেনারেল সার্কিটে কি হয়, প্লাস নোডটা লাগানো থাকে গ্রাউন্ডে আর মাইনাস নোডের সাথে লাগানো থাকে ভোল্টেজ সোর্স। ওকে, সো এই ফরম্যাটের সাথে মিলে গেলেই সেটাকে আমরা একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার বলতে পারি। সো এখানে খেয়াল করো, সো এখানে আমি যদি 4 ভোল্ট সোর্সটাকে অফ রাখি, তাহলে এটা দেখতে একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের মতো হয়ে যাচ্ছে। সো তাহলে এখন আউটপুট কি হবে? ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের আউটপুটের যে ফর্মুলা ছিল, তোমাদের যদি মনে পড়ে আমরা কয়েকটা স্লাইড আগে দেখেছিলাম, এই আউটপুট ভোল্টেজের ফর্মুলা ছিল ভি নট ইকুয়াল টু মাইনাস আর এফ বাই আর আই ইন্টু ভি নট ভিআই, মাইনাস আর এফ বাই আর আই ইন্টু ভিআই। ওকে, সো এই ম্যাথে সেটা আমরা অ্যাপ্লাই করি। আর এফ এর ভ্যালু 10,
আর আই এর ভ্যালু 4 আর ভিআই এর ভ্যালু হচ্ছে 6। সেই ফর্মুলাটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি দেন ইজিলি আমাদের V01 চলে আসে, বা 6 ভোল্ট অন থাকার কারণে যে আউটপুট ভোল্টেজ পাওয়া যাবে সেটা চলে আসে -15। সিমিলারলি অঙ্কের সেকেন্ড কেসে আমরা কি করব, 6 ভোল্টটাকে অফ করে দিব, 4 ভোল্টটাকে চালু রাখবো। 6 ভোল্টটাকে অফ করে দিব, 4 ভোল্টটাকে চালু রাখবো। সো আমরা যদি সেই কাজটা করি তাহলে কি দেখা যাবে খেয়াল করো তো। এখানে 6 ভোল্টটাকে যদি অফ করে দেই, একটা ভোল্টেজ সোর্সকে অফ করা মানে হচ্ছে সেটাকে একটা শর্ট সার্কিট দ্বারা রিপ্লেস করে দেওয়া। ওকে, আচ্ছা। সো দেখো এখন কি হয়ে গেল, এখন দেখো এই মাইনাস টার্মিনালের সাথে গ্রাউন্ড কানেক্টেড, মাইনাস টার্মিনালের সাথে গ্রাউন্ড কানেক্টেড, আর প্লাস টার্মিনালের সাথে একটা ভোল্টেজ সোর্স কানেক্টেড। সো এই জেনারেল ফরম্যাটটা কিন্তু, বা এই জেনারেল কনফিগারেশনটা কিন্তু কি মিন করে, এই জেনারেল কনফিগারেশনটা মিন করে নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। কারণ তুমি যদি আগে খেয়াল করো, একটা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার কিন্তু দেখতে এক্স্যাক্টলি এরকম হয়, মাইনাস টার্মিনালটা গ্রাউন্ডে কানেক্টেড থাকে আর প্লাস টার্মিনালটা একটা ভোল্টেজ সোর্সের সাথে কানেক্টেড থাকে। সো সেকেন্ড কেসে এসে আমরা যেহেতু দেখতেছি এই 6 ভোল্ট ভোল্টেজ সোর্সটাকে যদি অফ করে দিই, শুধু 4 ভোল্টটা যদি চালু রাখি, তাহলে সার্কিটটা দেখতে হুবহু একটা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের মতো হয়ে যায়। সো দ্যাট মিনস আমরা যখন এখানে আউটপুট ভোল্টেজ বের করব, এখানে যখন আউটপুট ভোল্টেজ V02 বের করব ফর সেকেন্ড কেস, তখন এটা একটা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের ফর্মুলা ফলো করবে। সো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের ফর্মুলা হচ্ছে এটা, এখানে যেটা বক্স করা আছে, V0 = 1 প্লাস RF বাই RI ইন্টু VI। সো রাইট নাও ম্যাথের সেকেন্ড কেসে RF এর ভ্যালু কত, RF এর ভ্যালু 10 কিলো, RI এর ভ্যালু 4 কিলো, আর ভোল্টেজ ইনপুট VI এর ভ্যালু হচ্ছে 4 ভোল্ট। সো এই ভ্যালুগুলো যদি আমরা এই ফর্মুলাটায় বসায় দেই, এই ফর্মুলাটায় বসায় দিলে V02 এর ভ্যালু চলে আসে 14 ভোল্ট, V02 এর ভ্যালু চলে আসে 14 ভোল্ট। ওকে, সো দেখো আমরা V01 এর ভ্যালু বের করে ফেলছি, যেটা আসছে -15 ভোল্ট, V02 এর ভ্যালু বের করে ফেলছি। সো এখন যদি আমরা সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করি, তাহলে V0 = হচ্ছে V01 প্লাস V02। সো লাস্ট লাইনে গিয়ে আমি এই কাজটাই করতেছি, আমি দুইটা আউটপুট ভোল্টেজকে অ্যাড করে দিচ্ছি, কেস 1 এর এবং কেস 2 এর। সো এই দুইটাকে অ্যাড করলে আমি আনসার পাচ্ছি -1 ভোল্ট। সো এটাই হচ্ছে আমাদের ম্যাথের আনসার, যে দুইটা ভোল্টেজ সোর্স যখন একই সাথে অন থাকবে তখন কম্বাইন্ড ইফেক্টের কারণে আনসারটা হবে -1 ভোল্ট, আউটপুটটা হবে -1 ভোল্ট। সো ম্যাথটা সলভ করা হয়ে গেছে। সো এটা ছিল মেথড 1। সেই ম্যাথটাকে আরেকটা মেথডেও চাইলে সলভ করা যায়, সেটা হচ্ছে মেথড 2। আর মেথড 2টা হচ্ছে আমাদের খুবই পরিচিত, কেসিএল দিয়ে সলভ করি। একটা জিনিস খেয়াল করেছো যে অপ এম্পের মোস্ট অফ দ্য ম্যাথই আসলে ইন জেনারেল কেসিএল দিয়ে সলভ করা যায়, কেসিএল দিয়ে খুব ইজিলি সলভ করা যায়। সো ওকে, সো এই সার্কিটটা ওভারঅল যেহেতু কোনো নোন ফরম্যাটের মধ্যে পড়ে না, এজন্য এটাকে চাইলেই আমরা জেনারেল ফরম্যাট ধরে কেসিএল দিয়ে সলভ করতে পারি। সো আসলে আমরা সলভ করি, দেখি কিভাবে সলভ করা যায় ম্যাথটা। ওকে, সো এই নোড এ তে আমরা কেসিএল দিতে চাচ্ছি। সো এখানে ইনকামিং কারেন্ট হচ্ছে এটা এবং আউটগোয়িং কারেন্ট হচ্ছে এটা। সো এই যে ইনকামিং কারেন্টটা আসতেছে, এটার ভ্যালু যদি বের করতে চাই, সো ভ্যালু কত হবে, শুরুর নোডের ভোল্টেজ 6 ভোল্ট, শেষের নোডের ভোল্টেজ হচ্ছে VA ডিভাইডেড বাই রেজিস্টর 4K। তার মানে এখানে দেখো ফর্মুলা এটাই লিখছি, শুরুর নোডের ভোল্টেজ 6 মাইনাস শেষের নোডের ভোল্টেজ VA ডিভাইডেড বাই 4 কিলো ওহম। সেটা হচ্ছে ইনকামিং কারেন্টের ভ্যালু। সিমিলারলি এখন যদি আমি এই আউটগোয়িং কারেন্টের ভ্যালুটা বের করতে চাই, তাহলে কি হবে, তাহলে যে জিনিসটা হবে সেটা হবে, তুমি স্ক্রিনটা ক্লিয়ার করে দেখাচ্ছি। ওকে, সো এখন আমি সাপোজ এই আউটগোয়িং কারেন্ট, এই কারেন্টটা বের করতে চাচ্ছি। সো এই কারেন্টটা কি হবে, এই কারেন্টটা হবে শুরুর নোডের ভোল্টেজ VA মাইনাস শেষের নোডের ভোল্টেজ V0 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স 10 কিলো। ওহমস ল অ্যাপ্লাই করতেছি সিম্পলি। সো দেখো এখানে আমরা সেটাই লিখেছি, শুরুর নোডের ভোল্টেজ VA মাইনাস শেষের নোডের ভোল্টেজ V0 ডিভাইডেড বাই 10K। ওকে, সো অ্যাকর্ডিং টু KCL, ইনপুট কারেন্ট শুড বি ইকুয়াল টু আউটপুট কারেন্ট। সো এখানে আমরা আমাদের একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এখন একটা জিনিস খেয়াল করো, এই পয়েন্টটা হচ্ছে গ্রাউন্ডে লাগানো, তার মানে এই পয়েন্টটা কত, 0 ভোল্ট। এরপরে একটা 4 ভোল্টের ব্যাটারি লাগানো, সো তার মানে এই বি নোডের ভোল্টেজ হচ্ছে 4 ভোল্ট, বি নোডের ভোল্টেজ হচ্ছে 4 ভোল্ট। সো দ্যাট মিনস ভিবির ভ্যালু হচ্ছে 4 ভোল্ট। সো তোমাদের একটা জিনিস মনে থাকবে যে আইডিয়াল অপ এম্পের জন্য ভিবির ভোল্টেজ যত হয় ভি এর ভোল্টেজও তত হয়।
সো আমরা বলতে পারি যে VA ইকুয়াল টু VB ইকুয়াল টু হচ্ছে 4 ভোল্ট। সো V এর এই ভ্যালুটা নিয়ে আমি কি করতে পারি, এই ইকুয়েশনে বসাই দিতে পারি। এই ইকুয়েশনে দুইটা জায়গায় আমরা V এর ভ্যালুগুলো বসাই দিতে পারি। সো আমি যদি বসায় দেই তাহলে দেন ফার্দার সলিউশন করলে, সিম্পলিফিকেশন করলে লাস্টে আমার আনসার আসতেছে V নট ইকুয়াল টু -1 ভোল্ট। সো দেখো আমি আগের স্লাইডেও যখন ম্যাথটা মেথড 1 এ সলভ করেছি, লাস্টে গিয়ে আনসার এসেছে -1 ভোল্ট। এখনো যখন ম্যাথটা আরেকটা ডিফারেন্ট প্রসেসে সলভ করলাম, আনসার এসেছে -1 ভোল্ট। সো অবভিয়াসলি দুইটা ডিফারেন্ট প্রসেসে সলভ করলে আমার আনসার সেমই আসবে। ইন দিস কেস এই ম্যাথের আনসার হচ্ছে আউটপুট ভোল্টেজের ভ্যালু হচ্ছে -1 ভোল্ট। ওকে, এখন আমরা অপ এম্পের আরেকটা অ্যাপ্লিকেশন দেখবো, সামিং অ্যাম্পলিফায়ার। নামটা থেকেই বোঝা যাচ্ছে যে এই অ্যাপ্লিকেশন দিয়ে ও কি করবে। এই অ্যাপ্লিকেশন দিয়ে ওকে তুমি যদি কিছু ইনপুট ভোল্টেজ দাও, ও সেই ইনপুট ভোল্টেজ গুলাকে যোগ করবে, সেগুলাকে যোগ করবে, আর যোগ করে সেটাকে আউটপুটে দিবে। এন্ড এট দ্য সেম টাইম ও হচ্ছে সেটাকে অ্যাম্পলিফাই করে আউটপুটে দিবে। তার মানে ও ইনপুট গুলাকে সাম করতে পারবে আর ইনপুট গুলাকে অ্যাম্পলিফাইও করতে পারবে। সো নাম থেকেই বোঝা যাচ্ছে। সো আমরা যদি সার্কিটটার দিকে তাকাই তাহলে এটা হচ্ছে আমাদের সামিং অ্যাম্পলিফায়ারের সার্কিট। সো সার্কিটটা যদি খেয়াল করো তাহলে ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবে এটা আসলে একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মতোই সার্কিট। জাস্ট একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে এই পোর্শনটা ছিল না, চিন্তা করো এই পোর্শনটা ছিল না আর এই পোর্শনটা ছিল না। তাহলেই চিন্তা করো এটা কিন্তু একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। কারণ কি, নেগেটিভ টার্মিনালটা একটা ইনপুট ভোল্টেজের সাথে লাগানো এবং পজিটিভ টার্মিনালটা গ্রাউন্ডের সাথে লাগানো। সো এই ক্যারেক্টারিস্টিক্স দেখেই বোঝা যাচ্ছে এটা আসলে একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। সো দ্যাট মিনস একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে তুমি যদি ইনপুটে একটা ভোল্টেজ না দিয়ে, মানে ইউজুয়ালি আমরা কি করি, একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের যে নেগেটিভ টার্মিনাল বা ইনভার্টিং টার্মিনাল, সেখানে আমরা এরকম একটা রেজিস্ট্যান্স এবং একটা ভোল্টেজ সোর্স লাগাই। সো এখানে তুমি যদি এই যে এই নোটটায়, এইখানে তুমি যদি এই নোটটায় এরকম একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্টর না লাগিয়ে মাল্টিপল ভোল্টেজ সোর্স এবং মাল্টিপল রেজিস্টর এভাবে লাগাও। এখানে তিনটা দেখানো আছে, বাট তুমি চারটা, পাঁচটা, ছয়টা আরো অনেক লাগানো যাবে। সো এই ইনভার্টিং নোটে তুমি যদি মাল্টিপল ভোল্টেজ সোর্স লাগাও, সো আউটপুটে গিয়ে কি হবে, আমরা ভি নোটে এই সবগুলো ভোল্টেজের সামেশন পাবো। আমরা ভি নোটে এই সবগুলো ভোল্টেজের সামেশন পাবো। এই জন্যই এটাকে বলা হচ্ছে সামিং অ্যাম্পলিফায়ার। এই জন্য এটাকে বলা হচ্ছে সামিং অ্যাম্পলিফায়ার। ও ইনপুট গুলাকে সামও করবে এবং একই সাথে অ্যাম্পলিফাইও করবে। ওকে, তো আমরা যদি দেখতে চাই যে সামিং অ্যাম্পলিফায়ারের আউটপুট ভোল্টেজের এক্সপ্রেশনটা কিভাবে ডিরাইভ করে, সেখানে একটা খেয়াল করো, এখানে আমরা এই ম্যাথের জন্য তিনটা ইনপুট ভোল্টেজ দিয়েছি, একটা V1, একটা V2, একটা V3। সেই তিনটা ভোল্টেজ থেকে তিনটা ইনপুট কারেন্ট আসতেছে, I1 এবং I2 এবং I3, এবং এই তিনটা যোগ হয়ে টোটাল কারেন্ট হচ্ছে I। এবং এই I কারেন্টটাই কিন্তু এই ফিডব্যাক রেজিস্টারের মধ্য দিয়ে আউটপুটের দিকে পাস করছে, রাইট? আচ্ছা, সো আমি যদি এই এ নোটটায় তোমার কেসিএল দেই, এই এ নোটটায় কেসিএল দেই, সো তাহলে এই এ নোটটায় কেসিএল দিলে তোমরা খেয়াল করবে যে তোমার এ নোডে ইনপুট কারেন্ট হচ্ছে তিনটা। এ নোডে ইনপুট কারেন্ট হচ্ছে টোটাল তিনটা, I1, I2 এবং I3। সো এ নোডে কারেন্ট প্রবেশ করতেছে তিনটা, I1 প্রবেশ করতেছে, I2 প্রবেশ করতেছে এবং I3 প্রবেশ করতেছে। আমরা এই নোডের জন্য কেসিএল দিচ্ছি। সো তিনটা কারেন্ট প্রবেশ করতেছে এবং বের হচ্ছে একটা কারেন্ট I। সো I1, I2, I3 প্রবেশ করতেছে এবং বের হচ্ছে কারেন্ট I। ওকে, আচ্ছা। সো সেই হিসেবে আমরা এখানে কেসিএল দিয়ে লিখতে পারি যে I ইকুয়াল টু হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3। I ইকুয়াল হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3। ওকে, সো এখন আমরা সাপোজ এই আই I1, I2, I3 এই চারটা কারেন্টের ভ্যালু বের করতে চাই। কিভাবে বের করব? ওহমস ল দিয়ে। এই চারটা কারেন্টের ভ্যালু বের করতে চাই ওহমস ল দিয়ে। সো আমরা চেষ্টা করি কিভাবে করা যায়। ওকে, সো আমরা যখন I1 কারেন্টের ভ্যালু বের করতে চাচ্ছি, সো তখন I1 এর ভ্যালু কত হবে? শুরুর নোডের ভোল্টেজ V1 মাইনাস শেষের নোডের ভোল্টেজ VA ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স R1। ওহমস ল দিলাম আমরা। সো দেখো এখানে I1 এর ফর্মুলা হবে শুরুর নোডের ভোল্টেজ V1 মাইনাস শেষের নোডের ভোল্টেজ VA ডিভাইডেড বাই রেজিস্টার R1। সো এটাই কিসের ফর্মুলা বলতো? R1 এর ফর্মুলা। ওকে, সো আমরা ওহমস ল দিয়ে I1 এর ভ্যালু বের করে ফেললাম। ওহমস ল দিয়ে আমরা I1 এর ভ্যালু বের করে ফেললাম। সিমিলারলি আমরা বাকিদের ভ্যালু এভাবে বের করব।
বাকি টোটাল যে 4টা কারেন্ট আছে আমরা 4টা কারেন্টের ভ্যালু এভাবে বের করব। তো আমরা দেখি। সো এরপর আমরা বের করতে চাচ্ছি I2 এর ভ্যালু। সো I2 এর ভ্যালু কত হবে? শুরুর নোডের ভোল্টেজ V2 মাইনাস শেষের নোডের ভোল্টেজ VA ডিভাইডেড বাই R2। ওকে? সো দেখো এখানে আমরা এটাই লিখছি যে I2 এর ভ্যালুটা যেখানে লেখা হইছে সেখানে লেখা হইছে শুরুর নোডের ভোল্টেজ V2 মাইনাস শেষের নোডের ভোল্টেজ VA ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স R2। ওকে? সিম্পল ওহমস ল। সিমিলারলি আমরা I3 বের করি। সো আমরা যখন এখন I3 বের করতে চাচ্ছি, সো I3 বের করার জন্য শুরুর নোডের ভোল্টেজ V3 মাইনাস শেষের নোডের ভোল্টেজ VA ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স R3। ওহমস ল দিলাম। সো দেখো এখানে I3 যখন বের করেছি ওহমস ল দিছি। শুরুর নোডের ভোল্টেজ V3 মাইনাস শেষের নোডের ভোল্টেজ VA ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স R3। ওকে? সো অল কেসেই আমরা সিম্পল ওহমস ল দিয়েই কারেন্টের ভ্যালুগুলা পেয়ে যাচ্ছি। সিম্পল ওহমস ল দিয়ে আমরা কারেন্টের ভ্যালুগুলা পেয়ে যাচ্ছি। ওকে, ওকে। হুম। এখন আমরা লাস্ট যেটা বের করতে যাচ্ছি টোটাল কারেন্ট আই এটার ভ্যালু বের করতে যাচ্ছি ওহমস ল দিয়ে। টোটাল কারেন্ট আই এটার ভ্যালু বের করতে চাচ্ছি। সো এই আই এর ভ্যালুটা আমরা কিভাবে বের করব? এই আই এর ভ্যালুটা বের করার জন্য ওহমস ল দিব। সো শুরুর নোডের ভোল্টেজ VA মাইনাস শেষের নোডের ভোল্টেজ V নট ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স RF। শুরুর নোডের ভোল্টেজ VA, দেখো এখানে আই এর ফর্মুলায় ওহমস ল দিয়ে সেটাই লিখেছি আমি। শুরুর নোডের ভোল্টেজ VA মাইনাস শেষের নোডের ভোল্টেজ V নট ডিভাইডেড বাই ফিডব্যাক রেজিস্ট্যান্স RF। সো এভাবে 4টা কারেন্টের ভ্যালুই আমরা খুব ইজিলি ওহমস ল দিয়ে বের করে ফেললাম। ওকে, আচ্ছা এখন যদি আমরা খেয়াল করি এই 4টা কারেন্টের ভ্যালু আমরা কি করব, এই 4টা কারেন্টের ভ্যালু আমরা উপরের ইকুয়েশন 5.13 এ আমরা ইনপুট করে দিব। উপরের ইকুয়েশন 5.13 এ আমরা ইনপুট করে দিব। আচ্ছা, তো সেটা ইনপুট করার আগে একটা জিনিস দেখি। দেখো এখানে পজিটিভ টার্মিনালটা কার সাথে লাগানো? গ্রাউন্ডের সাথে লাগানো। তার মানে গ্রাউন্ড মানেও 0 ভোল্ট, তার মানে VA, সরি, এই নোডের ভোল্টেজটা হচ্ছে 0 ভোল্ট। আর আমরা জানি একটা আইডিয়াল অপ এম্পের ক্ষেত্রে নন ইনভার্টিং টার্মিনাল আর ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ সেম হয়। তার মানে এই পয়েন্টের ভোল্টেজও কত? এই পয়েন্টের ভোল্টেজও হচ্ছে 0 ভোল্ট। সো দ্যাট মিনস আমরা কি বলতে পারি বলতো? VA ইকুয়াল টু হচ্ছে 0 ভোল্ট। অ্যাকর্ডিং টু দ্য সার্কিট VA ইকুয়াল টু 0 ভোল্ট। সো আমরা এই টোটাল 4টা ইনফরমেশনের মধ্যে এই VA ইকুয়াল টু 0 ভোল্ট এই ইনফরমেশনটা আমরা ইউজ করি। দেন ইউজ করার পর এই 4টার ভ্যালু আমরা এই উপরের ইকুয়েশনে বসাই দিই। I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3 এখানে বসাই দিই। এখানে বসায় দিলেই লাস্টে গিয়ে যদি ফার্দার সিম্পলিফিকেশন করি তবেই আমাদের এই ফাইনাল এক্সপ্রেশন চলে আসে। এক্সপ্রেশন ফর আউটপুট ভোল্টেজ V নট অফ দিস সামিং অ্যাম্পলিফায়ার। তো দেখো এখানে কি হচ্ছে, তুমি আউটপুটে কি পাচ্ছ বলো তো? প্রত্যেকটা ভোল্টেজের যোগফল V1 V2 এবং V3 এর যোগফল। ওকে, এট দ্য সেম টাইম V1 V2 V3 কিন্তু অ্যাম্পলিফাইড হচ্ছে। V1 কতটুকু অ্যাম্পলিফাইড হচ্ছে? RF বাই R1 পরিমাণ। V2 কতটুকু অ্যাম্পলিফাইড হচ্ছে? RF বাই R2 পরিমাণ। V3 কতটুকু অ্যাম্পলিফাইড হচ্ছে? RF বাই R3 পরিমাণ। এন্ড এট দ্য সেম টাইম দেখো তোমার ফর্মুলার সামনে একটা মাইনাস আছে, সো দ্যাট মিনস তোমার আউটপুটটা কি হবে? এট দ্য সেম টাইম ইনভার্টেড হয়েও যাবে। সো দ্যাটস ওয়াই ইটস, এখানে এই সার্কিটটা তাহলে কি করছে? অ্যাম্পলিফাই করতেছে, ইনভার্ট করতেছে এন্ড এট দ্য সেম টাইম সামেশনও করতেছে। সো দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে একটা সামিং অ্যাম্পলিফায়ার অর সামার। সামিং অ্যাম্পলিফায়ার অর সামার। সো দেখো এখানে লেখা আছে সামিং অ্যাম্পলিফায়ার অর সামার। ওকে, সো এখানে দেখতে পাচ্ছ যে তুমি চাইলেই কিন্তু একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এই যে R1 R2 R3 এগুলোর ডিফারেন্ট ভ্যালু সেট করতে পারো। সো এটা ডিফারেন্ট ভ্যালু সেট করলে কি করতে পারবে, তুমি এখানে যে গেইন গুলো হচ্ছে তুমি প্রত্যেকটা ইনপুটের ইচ্ছা মতো কম বেশি গেইন সেট করতে পারবা। একটার গেইন বেশি দিতে পারবা, একটার অ্যাম্পলিফিকেশন কম করতে পারবা। তো টোটাল কন্ট্রোলটা এখন তোমার হাতে। সো তুমি চাইলেই বিভিন্ন ইনপুট ভোল্টেজকে এখন যোগ করতে পারবা, অ্যাম্পলিফাই করতে পারবা এন্ড এট দ্য সেম টাইম এক একটাকে এক এক পরিমাণ অ্যাম্পলিফাই করতে পারবা। সো এটাই হচ্ছে সামিং অ্যাম্পলিফায়ার। আচ্ছা, তো সামিং অ্যাম্পলিফায়ারের আউটপুট ভোল্টেজের এক্সপ্রেশনটা আমাদের জানা থাকা লাগবে। এটা দিয়ে আমরা ম্যাথ করব সামনে। সো দেখি এক্সাম্পল 5.6। ওকে, সো এক্সাম্পল 5.6 এ বলেছে ক্যালকুলেট V নট এন্ড I নট ইন দ্য অপ অ্যাম্প সার্কিট ইন দ্য ফিগার। ওকে,
আচ্ছা, সো এখানে কি এই অপেম্পের আউটপুট মাথা দিয়ে যে কারেন্টটা বের হচ্ছে এটার নামই হচ্ছে আই নট, আর অপেম্পের এই আউটপুট মাথা এই যে এই পয়েন্টের যে ভোল্টেজ, এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে ভি নট। সো এই দুইটা ইনফরমেশন জানতে চাওয়া হয়েছে। সো তুমি যদি সার্কিটের দিকে তাকাও তাহলে খেয়াল করবা, সো দেখো সার্কিটে একটা ফিডব্যাক রেজিস্টার আছে। সার্কিটের প্লাস মাথাটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড, আর সার্কিটের মাইনাস মাথাটা একটা রেজিস্টরের মাধ্যমে এখানে একটা ভোল্টেজ সোর্সে কানেক্টেড। আবার এই সার্কিটের মাইনাস মাথাটা আরেকটা রেজিস্টরের মাধ্যমে এখানে আরেকটা ভোল্টেজ সোর্সে কানেক্টেড। সো এই জেনারেল কনফিগারেশনটার দিকে তাকাইলেই তুমি যদি আগের পেজে তুমি যদি সামিং অ্যাম্প্লিফায়ারের সাথে জিনিসটা মিলাও তাহলে মিলাইলে দেখবে যে এটা আসলে এই সার্কিটটা আসলে একটা সামিং অ্যাম্প্লিফায়ার, এটা আসলে একটা সামিং অ্যাম্প্লিফায়ার। ওকে, কারণ দুইটা ডিফারেন্ট ভোল্টেজ এখানে রেজিস্টরের মাধ্যমে নেগেটিভ টার্মিনালে কানেক্ট করা হয়েছে। সো এতে কি হবে, এই পুরো সার্কিটটা একটা সামিং অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। এখন তোমাদের অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে যে আমরা যে আগের পেজে আগের স্লাইডে আমরা যে আম, এই জেনারেল সার্কিটটা দেখেছি, সো এখানে দেখো এই আউটপুট আর এখানে এখানে কিন্তু কোনো রেজিস্ট্যান্স নাই, এখানে কিন্তু কোনো রেজিস্ট্যান্স কানেক্টেড নাই। ওকে, বাট আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই আউটপুট আর গ্রাউন্ডের মধ্যে একটা রেজিস্ট্যান্স কানেক্টেড আছে। ওকে, সো এটা কানেক্টেড থাকুক আর না থাকুক, অঙ্কের আমার সার্কিটের বাকি পোর্শন কিন্তু জেনারেল ফরম্যাটের সাথে মিলে। সো দ্যাট ইজ ইনাফ টু সে দ্যাট ইট ইজ সামিং অ্যাম্প্লিফায়ার। ওকে, সো এখানে যে একটা রেজিস্টার কানেক্ট করা আছে সেটা আমাদের এটার সামিং অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করার ক্ষেত্রে কোনো ইফেক্ট ফেলবে না। ওকে, সো আমরা এখন যদি দেখি সার্কিটটা কিভাবে সলভ করা যায়। সো দেখো এখানে বুঝাই যাচ্ছে যে এখানে একটা সামিং অ্যাম্প্লিফায়ার এটা, এবং এটার মধ্যে দুইটা ইনপুট ভোল্টেজ দেওয়া আছে। ওকে, আচ্ছা, সো এই দুইটা ইনপুট ভোল্টেজ অ্যাম্প্লিফাই হবে। সো 2 ভোল্টটা কতটুকু অ্যাম্প্লিফাই হবে, আর এফ বাই আর ওয়ান, অথবা 10/5 পরিমাণে অ্যাম্প্লিফাই হবে। এবং 1 ভোল্টটা কতটুকু অ্যাম্প্লিফাই হবে, আর এফ ডিভাইডেড বাই আর টু। ওকে, সো এই পরিমাণে অ্যাম্প্লিফাই হবে। সো বেসিক্যালি আমরা এখানে কি করছি, আমরা ভি নটের জন্য ফর্মুলা ইউজ করছি। কোন ফর্মুলাটা, আমরা 2 স্লাইড আগে যে ফর্মুলাটা শিখেছি এখানে বক্সে, আমরা সেই ফর্মুলাটাই এখানে ইউজ করছি। ওকে, আচ্ছা, সো ফর্মুলাতে আমরা যদি জাস্ট ভ্যালুগুলো বসায় দেই, সো ভ্যালুগুলো কি ছিল, ফার্স্টে ছিল মাইনাস আর এফ ডিভাইডেড বাই আর ওয়ান ইন্টু ভি ওয়ান প্লাস আর এফ ডিভাইডেড বাই আর টু ইন্টু ভি টু। ওকে, সো দেখো সবগুলো ভ্যালুই কিন্তু আমাদের সার্কিট এখানে দেয়া আছে। সো বসায় দিলে আমাদের আনসার চলে আসে -8 ভোল্ট, আনসার চলে আসে -8 ভোল্ট। সো দ্যাট মিনস আমাদের কোয়েশ্চেনে যে দুইটা জিনিস চেয়েছে, ভি নট এবং আই নট, এর মধ্যে একটা জিনিস বের করা শেষ, সেটা হচ্ছে ভি নট এর ভ্যালুটা বের করা শেষ। ওকে, এখন আমরা বের করতে চাচ্ছি আই নট এর ভ্যালু, এখন আমরা বের করতে চাচ্ছি আই নট এর ভ্যালু। সো তোমরা যদি খেয়াল করো আই নট এর ভ্যালু, ওকে, সো এখানে আমরা যদি আউটপুট নোডের দিকে তাকাই, এই যে এটা হচ্ছে আই নট। সো আমরা যদি এই নোডের দিকে তাকাই তাহলে দেখো আই নটটা এই নোডে প্রবেশ করে দুইটার দিকে ভাগ হয়ে গেছে, দুইটার দিকে ভাগ হয়ে গেছে। সো এই নোডে যদি আমরা কেসিএল দিই তাহলে বলতে পারি ইনপুট কারেন্ট আই নট ইকুয়াল টু হচ্ছে দুইটা আউটপুট কারেন্ট, ইনপুট কারেন্ট আই নট ইকুয়াল টু হচ্ছে দুইটা আউটপুট কারেন্ট। সেখানে দেখো এখানে এই কেসিএলটাই অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, আই নট ইনপুট কারেন্ট আই নট ইকুয়াল টু আউটপুট কারেন্ট ওয়ান প্লাস আউটপুট কারেন্ট টু। ওকে, আচ্ছা, ঠিক আছে। সো এখানে আমরা আরো কিছু জিনিস জেনে নেই। দেখো এই পজিটিভ টার্মিনালটা কিন্তু গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তার মানে এটার ভোল্টেজ জিরো। সো গ্রাউন্ডের ভোল্টেজও জিরো। ভিবি এর ভ্যালু কত, ভিবি এর ভ্যালু হচ্ছে জিরো। সো ভিবি জিরো হলে ভিএ কত, ভি এর ভ্যালু হচ্ছে জিরো। অ্যাকর্ডিং টু আইডিয়াল অপ এম্প ভি এর ভ্যালু হচ্ছে জিরো। ওকে, সো এখন আমাদের জন্য ওহমস ল অ্যাপ্লাই করা ইজি হবে। সো আমরা যদি এই আউটগোয়িং কারেন্টটা বের করতে চাই, সো সেটা হবে শুরুর নোডের ভোল্টেজ ভি নট মাইনাস শেষের নোডের ভোল্টেজ জিরো ডিভাইডেড বাই 10K। ওকে, আচ্ছা, আমরা আরেকবার ক্লিয়ার করে বোঝার চেষ্টা করি জিনিসটা সিম্পলি। সো আমরা কি করতে চাচ্ছি, আমরা কারেন্টের ভ্যালু বের করতে চাচ্ছি, আমরা কারেন্টের ভ্যালু বের করতে চাচ্ছি। কোন কারেন্টের ভ্যালু বের করতে যাচ্ছি, আমরা এই যে এই পাথের কারেন্টের ভ্যালুটা বের করতে চাচ্ছি। সো কারেন্টের ভ্যালু আই কত হবে, ওহমস ল অনুযায়ী শুরুর নোডের ভোল্টেজ ভি নট মাইনাস শেষের নোডের ভোল্টেজ ভি এ, অথবা ভি এর ভ্যালু হচ্ছে জিরো ডিভাইডেড বাই 10K। ওকে,
আচ্ছা, সো দেখো তাহলে এই কারেন্টের ভ্যালুটা কত, ভি নট মাইনাস জিরো ডিভাইডেড বাই 10K। ওকে, সো একটা আউটগোয়িং কারেন্ট বের হয়ে গেছে। সো এখন আমাদের আরেকটা আউটগোয়িং কারেন্ট অর্থাৎ এই কারেন্টের ভ্যালু বের করতে হবে। আচ্ছা, সো আমরা যদি এই কারেন্টের ভ্যালু বের করতে চাই তাহলে দেখো শুরুর নোডের ভোল্টেজ ভি নট মাইনাস শেষের নোডের ভোল্টেজ জিরো। শুরুর নোডের ভোল্টেজ ভি নট মাইনাস শেষের নোডের ভোল্টেজ জিরো ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স 2K ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স 2K। সো তাহলে আরেকটা আউটগোয়িং কারেন্টের ভ্যালু হচ্ছে ভি নট মাইনাস জিরো ডিভাইডেড বাই 2K। সো ভি নট এর ভ্যালু কিন্তু আমরা আগের লাইন থেকে জানি বা আগের স্টেপ থেকে জানি। সো আগের স্টেপ থেকে এখানে এই ভি নট এর ভ্যালুটা যদি আমরা এখানে বসায় দিই, সো বসায় দিলে আমার আই নট এর ভ্যালু চলে আসবে। সো ইন দিস কেস আই নট এর ভ্যালু আসতেছে -4.8 মিলি অ্যাম্পিয়ার, -4.8 মিলি অ্যাম্পিয়ার। সো দেখো এই কোয়েশ্চেনে আমার কাছে দুটো জিনিস জানতে চেয়েছিল, ভি নট এবং আই নট বের করো। আমরা দুইটাই বের করে ফেলেছি। সো আমাদের ম্যাথটা সলভড। ওকে, সো এরপর আমরা যদি দেখি, এরপরে আমরা আরেকটা সার্কিট দেখছি অপ এম্পের অ্যাপ্লিকেশন। সো এই সার্কিটটার নাম হচ্ছে ডিফারেন্স অ্যাম্পলিফায়ার। সো নাম থেকেই হয়তো বুঝতেছো যে এই সার্কিটটার কাজ কি। ও হচ্ছে ইনপুটে যাদেরকে দিবা, ইনপুটে যে দুইটা জিনিসকে দিবা, ও সেই দুইটা জিনিসকে বিয়োগ করবে। বিয়োগ করে তোমাকে হচ্ছে সাবট্রাকশন করে ডিফারেন্সটা তোমাকে ও আউটপুটে দিবে। ওকে, সো ও এট দ্য সেম টাইম তোমাকে বিয়োগ করে দিবে, এন্ড অলসো এট দ্য সেম টাইম ও তোমাকে সেই বিয়োগ ফলটা অ্যাম্পলিফাইও করে দিবে। সো এই জন্য এটার নাম হচ্ছে ডিফারেন্স অ্যাম্পলিফায়ার। ওকে, আচ্ছা, সো ডিফারেন্স অ্যাম্পলিফায়ারের সার্কিটটা দেখতে কিরকম হবে সেটা আমাদের একটু মনে রাখতে হবে। সো নেগেটিভ টার্মিনালের সাথে তো ফিডব্যাক রেজিস্টর কানেক্টেড আগের মতোই, আর নেগেটিভ টার্মিনালের সাথে রেজিস্টরের মাধ্যমে আরেকটা ভোল্টেজ সোর্স কানেক্টেড। এগেইন এট দ্য সেম টাইম পজিটিভ টার্মিনালের সাথে দুইটা রেজিস্ট্যান্স কানেক্টেড, R3 এবং R4। এর মধ্যে R4টা ডিরেক্ট গ্রাউন্ডের সাথে কানেক্টেড, আর R3টা একটা ভোল্টেজ সোর্সের মাধ্যমে গ্রাউন্ডের সাথে কানেক্টেড। সো এরকম সিমিলার একটা সেটআপ যদি তুমি দেখতে পাও, দেন তুমি বলতে পারবে যে এটা হচ্ছে একটা ডিফারেন্স অ্যাম্পলিফায়ার, এটা হচ্ছে একটা ডিফারেন্স অ্যাম্পলিফায়ার। ওকে, আচ্ছা, ঠিক আছে। সো ডিফারেন্স অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে কোন ভোল্টেজ থেকে কোনটা মাইনাস হবে এটা বোঝা খুবই ইজি। দেখো প্লাস টার্মিনালের সাথে কাকে লাগানো, ভি টু, আর মাইনাস টার্মিনালের সাথে কাকে লাগানো, ভি ওয়ান। সো ভি টু থেকে ভি ওয়ান মাইনাস হবে, ভি টু মাইনাস ভি ওয়ান। বেসিক্যালি ভি টুর আগে, ভি টু হচ্ছে প্লাস টার্মিনালে কানেক্টেড, এর জন্য ভি টুর আগে প্লাস দিলাম। আর ভি ওয়ান হচ্ছে মাইনাস টার্মিনালে কানেক্টেড, এর জন্য ভি ওয়ান এর আগে মাইনাস দিলাম। সেখান থেকে এই জিনিসটা বোঝা যাচ্ছে যে বিয়োগ ফলটা অ্যাকচুয়ালি কি হবে, বিয়োগ ফলটা হবে ভি টু মাইনাস ভি ওয়ান। সো আমরা হচ্ছে যার থেকে বিয়োগ করতে চাই তাকে পজিটিভ টার্মিনালে লাগাবো ভি টু হিসেবে, আর যাকে বিয়োগ করতে চাই তাকে নেগেটিভ টার্মিনালে লাগাবো ভি ওয়ান হিসেবে। ওকে, সো দেন আমি কি পাবো, আমি আউটপুটে এই জিনিসটা পাবো, ভি টু মাইনাস ভি ওয়ান। আউটপুটের ভ্যালু হবে, ভি নট এর ভ্যালু হবে ভি টু মাইনাস ভি ওয়ান। ওকে, আচ্ছা, সো আমরা দেখি যে আউটপুটের এক্সপ্রেশনটা আমরা কিভাবে ডিরাইভ করতে পারি। ওকে, সো আমরা একটু বোঝার চেষ্টা করি আউটপুটের এক্সপ্রেশনটা আমরা কিভাবে ডিরাইভ করতে পারি। ওকে, সো আমরা এই এ নোডে একটা কেসিএল দেওয়ার চেষ্টা করি, এ নোডে একটা কেসিএল দেওয়ার চেষ্টা করি। সো এখানে ইনপুট কারেন্ট এটা এবং আউটপুট কারেন্ট এটা। সো ইনপুট কারেন্ট শুড বি ইকুয়াল টু আউটপুট কারেন্ট অ্যাকর্ডিং টু কেসিএল। সো আমরা যদি ইনপুট কারেন্টের ভ্যালুটা বের করতে চাই, কিভাবে বের করতে পারি দেখি। ইনপুট নোডের ভোল্টেজ ভি ওয়ান মাইনাস আউটপুট নোডের ভোল্টেজ ভিএ ডিভাইডেড বাই আর ওয়ান। সো দেখো এখানে সেটাই লিখছি আমরা, এই ইনপুট কারেন্টের ভ্যালুটা ইনপুট নোডের ভোল্টেজ ভি ওয়ান মাইনাস আউটপুট নোডের ভোল্টেজ ভিএ ডিভাইডেড বাই রেজিস্টার আর ওয়ান। ওকে, আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে আমরা এই আউটপুট কারেন্ট এটা বের করতে চাই, আউটপুট কারেন্টের ভ্যালুটা বের করতে চাই। সেটার ভ্যালু কিভাবে বের করব, সিমিলারলি ইনপুট নোডের ভোল্টেজ ভিএ মাইনাস আউটপুট নোডের ভোল্টেজ ভি নট ডিভাইডেড বাই আর টু। ওকে, সো দেখো এখানে আমরা আউটপুট কারেন্টের ভ্যালু বের করেছি, ইনপুট নোডের ভোল্টেজ ভিএ মাইনাস আউটপুট নোডের ভোল্টেজ ভি নট ডিভাইডেড বাই আর টু। ওকে, আচ্ছা, সো দেন আমি যদি এই এই যে ইকুয়েশনটা পেলাম এটাকে আমি যদি সাজিয়ে লিখি তাহলে ভি নট এর আকারে লিখলে ইকুয়েশনটা দেখতে হবে এরকম। এটাকে আমি ইকুয়েশন 5.16 আকারে রেখে দিলাম। দেন আমি এখন যেটা করব, একটু আগে নোড এ তে আমি কেসিএল দিয়েছি, এখন আমরা নোড বি তেও কি করব, নোড বি তেও আমরা কেসিএল দিব, নোড বি তেও আমরা কেসিএল দিব। ওকে,
আচ্ছা, সো দেখো আমরা নোড বি তে কেসিএল দিতে যাচ্ছি এখন। সো আমরা এই নোডে কেসিএল দিব। ওকে, সো তোমাদের যদি মনে পড়ে যে অপ এম্পের ইনপুটে কিন্তু কোনো কারেন্ট ঢুকে না, তার মানে এই পাথে কোনো কারেন্ট নেই। সো দ্যাট মিনস এই বি নোডে এখানে যে কারেন্টটা ঢুকতেছে সেটাই কিন্তু নিচের দিকে বের হয়ে যাবে। ইনপুট কারেন্ট শুড বি ইকুয়াল টু আউটপুট কারেন্ট। ওকে, সো নোড বি তে আমরা কেসিএলটা দিচ্ছি। সো আমরা যদি এই পাথের কারেন্টটা বের করতে চাই, এই পাথের কারেন্টটা যদি বের করতে চাই, সো সেটার ভ্যালু হবে বা ইনপুট কারেন্ট, ইনপুট কারেন্টটা যদি বের করতে চাই সেটার ভ্যালু হবে শুরুর নোডের ভোল্টেজ V2 মাইনাস শেষের নোডের ভোল্টেজ VB ডিভাইডেড বাই রেজিস্টার R3। ওকে, সো দেখো এখানে ইনকামিং কারেন্টের ভ্যালুটা আমরা লিখেছি ওহমস ল দিয়ে, শুরুর নোডের ভোল্টেজ V2 মাইনাস শেষের নোডের ভোল্টেজ VB ডিভাইডেড বাই রেজিস্টার R3। ওকে, আচ্ছা ঠিক আছে। সো এখন আমরা বের করতে চাচ্ছি আউটপুট কারেন্টের ভ্যালু, এখন আমরা বের করতে চাচ্ছি আউটপুট কারেন্টের ভ্যালু। সো এখানে খেয়াল করো, সো এই বি নোডের আউটপুট কারেন্ট হচ্ছে এটা। ওকে, সো আমরা এখন আউটপুট কারেন্টের ভ্যালু, এই কারেন্টের ভ্যালুটা আমরা বের করতে চাচ্ছি। সো ইনপুট নোডের ভোল্টেজ ভিবি মাইনাস আউটপুট নোডের ভোল্টেজ 0 ডিভাইডেড বাই R4, এটাই হচ্ছে আউটপুট কারেন্ট। সো দেখো আউটপুট কারেন্টের ভ্যালুটা এখানে আমরা লিখেছি ইনপুট নোডের ভোল্টেজ ভিবি মাইনাস আউটপুট নোডের ভোল্টেজ 0 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স R4। ওকে, আচ্ছা, সো কেসিএল অনুযায়ী ইনপুট কারেন্ট শুড বি ইকুয়াল টু আউটপুট কারেন্ট। সো এই ইকুয়েশনটাকে আমরা যদি সাজিয়ে লিখি, ভিবির রেসপেক্টে একটা ভ্যালু বের করতে চাই, তাহলে আমি ভ্যালু পেয়ে গেলাম এটা, এবং এটাকে ইকুয়েশন 5.17 আকারে আমি সেভ করে রেখে দিলাম। ওকে, সো এখন যদি আমরা খেয়াল করি, এটা একটা ডিফারেন্স অ্যাম্পলিফায়ার এবং এট দ্য সেম টাইম এটা হচ্ছে আইডিয়াল অপ এম্প দিয়ে বানানো। সো আমরা জানি আইডিয়াল অপ এম্পের ক্ষেত্রে নোড ভি এর ভোল্টেজ যা হবে ভিবির ভোল্টেজ তাই হবে। সো দ্যাট মিনস ভিএ ইকুয়াল টু শুড বি ভিবি। সো দ্যাট মিনস আমরা যেটা করতে পারি, এই যে এই ভিবির ভ্যালুটা আমরা এই আগের ইকুয়েশনে ভি এর জায়গায় বসাই দিতে পারি, এই ভিবির ভ্যালুটা আগের ইকুয়েশনে ভি এর জায়গায় বসাই দিতে পারি। সো বসাইলে আমি এরকম একটা এক্সপ্রেশন পাচ্ছি। দেন এই এক্সপ্রেশনটাকে আমি যদি একটু সাজায় লিখি তাহলে আমি এরকম একটা এক্সপ্রেশন পাচ্ছি। এটা হচ্ছে আমাদের ফাইনাল এক্সপ্রেশন। কি এক্সপ্রেশন? Expression for output voltage of difference amplifier. Expression for output voltage of difference amplifier. So this is the expression for output voltage of difference amplifier. So expression টা কি? এটা হচ্ছে V naught equal to R2 into 1 plus R1 by R2 divided by R1 into 1 plus R3 by R4 into V2 minus R2 by R1 into V1. সো দ্যাট মিনস দেখো এখানে V2 থেকে কিন্তু V1 ঠিকই মাইনাস হচ্ছে। ওকে, আচ্ছা, সেখানে V1 এর একটা গেইন আছে বা অ্যাম্পলিফিকেশন আছে যেটা হচ্ছে R2 বাই R1, আর V2 এর গেইনটা হচ্ছে এত। সো দ্যাট মিনস আমরা যদি ওদের গেইনটা ঠিকঠাক মতো কন্ট্রোল করতে চাই, তো আমাদের আসলে এই রেজিস্টারের ভ্যালুগুলো কন্ট্রোল করতে হবে। রেজিস্ট্যান্স R1 সেট করতে হবে, R2 সেট করতে হবে, R3 সেট করতে হবে এবং R4 সেট করতে হবে। ওকে, সো আমরা হচ্ছে ডিফারেন্স অ্যাম্পলিফায়ারের আউটপুট ভোল্টেজের এক্সপ্রেশনটা দেখলাম। এখন যদি, সো ডিফারেন্স অ্যাম্পলিফায়ার নামই তো বলছে ডিফারেন্স, রাইট? সো ডিফারেন্স অ্যাম্পলিফায়ার মানে হচ্ছে আমি যদি ওদের ইনপুটে দুইটা সেম ভোল্টেজ দেই, সো আউটপুট কত আসার কথা? V2 মাইনাস V1 হলে আউটপুট আসার কথা 0, রাইট? সেটাই ওরা এখানে লিখছে যে দ্য আউটপুট শুড বি 0 when V1 ইকুয়াল টু V2। আর এই জিনিসটা তখনই ওরা মেনে চলে যখন R1 বাই R2 ইকুয়াল টু হচ্ছে R3 বাই R4 হয়। So R1 by R2 should be equal to R3 by R4. R1 by R2 should be equal to R3 by R4. So এই যে এই কন্ডিশনটা যে আমরা বের করলাম, এই কন্ডিশনটা যদি আমরা আগের পেজের এই ফাইনাল এক্সপ্রেশন ভোল্টেজে আমরা বসাই দিই, বসাই দিলে আমরা ইকুয়েশনটা অনেক সিম্পলিফাই হয়ে যায়। ইকুয়েশনটা হয়ে যায় এরকম, V naught equal to R2 by R1 into V2 minus V1. সো দ্যাট মিনস এটা হচ্ছে একটা ডিফারেন্স অ্যাম্পলিফায়ার। ও কি করবে? ইনপুট গুলা ডিফারেন্স দিবে এবং সেটাকে R2 বাই R1 পরিমাণ অ্যাম্পলিফাই করে সেটাই আউটপুটে দিবে। আচ্ছা, এখন আমরা যদি একটা কাজ করি সেটা হচ্ছে R1 আর R2 এর ভ্যালু সেম বসাই এবং এট দ্য সেম টাইম R4 এবং R3 এর ভ্যালু সেম বসাই। এটা বসালে এই জিনিসটা তুমি যদি এখানে বসাও তাহলে দেখবা R1 বাই R2 কাটাকাটি গিয়ে হয়ে যাবে 1। সো ইন দ্যাট কেস আমার এক্সপ্রেশনটা চলে আসবে V naught equal to V2 minus V1. So that means the output is simply equal to the difference. কোনো amplification এখানে হচ্ছে না, amplification হচ্ছে 1.
So the output V naught is simply equal to V2 minus V1. ওকে, সো এই ইকুয়েশন দিয়েই তুমি খুব ইজিলি ডিসিশন নিতে পারবা যে এটা হচ্ছে একটা ডিফারেন্স অ্যাম্পলিফায়ার, কারণ ও হচ্ছে দুইটা ইনপুট ভোল্টেজের ডিফারেন্সকে আউটপুটে দিচ্ছে। ওকে, সো এখন আমরা একটা ম্যাথ দেখবো এক্সাম্পল 5.7, যেটা হচ্ছে রিলেটেড টু ডিফারেন্স অ্যাম্পলিফায়ার, যেটা হচ্ছে রিলেটেড টু ডিফারেন্স অ্যাম্পলিফায়ার। ওকে, আচ্ছা, সো কোয়েশ্চেনে কি বলছে? কোয়েশ্চেনে বলছে ডিজাইন অ্যান অপ অ্যাম্প সার্কিট with inputs V1 এবং V2 such that V0 বা আউটপুট ভোল্টেজের ভ্যালু হবে -5V1 plus 3V2, -5V1 plus 3V2। ওকে, সেখানে দেখেই বুঝতে পারতেছে একটা ভোল্টেজ প্লাস হয়েছে, একটা ভোল্টেজ মাইনাস হয়েছে। সো তার মানে একটা থেকে একটাকে বিয়োগ করা হয়েছে, V2 মাইনাস V1 করা হয়েছে। সো দ্যাট মিনস যেখানে যেহেতু এখানে বিয়োগ করা হয়েছে, তুমি বুঝতেই পারতেছো এটা হচ্ছে একটা ডিফারেন্স অ্যাম্পলিফায়ারের ম্যাথ, আর এই ম্যাথে ডিফারেন্স অ্যাম্পলিফায়ার ইউজ করতে হবে। আর কি করতে হবে বলতো? এখানে গেইনের ভ্যালু 3 আর এখানে গেইনের ভ্যালু -5। সো দ্যাট মিনস ওই যে চারটা রেজিস্ট্যান্স R1 R2 R3 R4, ওগুলার ভ্যালু এমন ভাবে সেট করতে হবে যেন গেইনগুলা 3 এবং -5 চলে আসে। সেটাই হচ্ছে আমাদের টার্গেট। সো আমরা দেখি কিভাবে সলভ করা যায়। সো দেখো, এটা ছিল একটা ডিফারেন্স অ্যাম্পলিফায়ারের জেনারেল সার্কিট। ওকে, এটা ছিল একটা ডিফারেন্স অ্যাম্পলিফায়ারের জেনারেল সার্কিট। সো এটা আমাদের মনে রাখতে হবে, এবং এই যে জেনারেল ভোল্টেজের ফর্মুলা, ওকে, ফাইনাল যে ভোল্টেজের ফর্মুলা, বড় যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে ম্যাথগুলো করার জন্য। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, সো দেখো, এই ফর্মুলাটা যদি তুমি মনে রাখো তাহলে দেখো, ভি ওয়ান এর গেইন কত বলতো? R2/R1। ভি ওয়ান এর গেইন হচ্ছে R2/R1। সো আমাদের ম্যাথে ফেরত আসি, এই ম্যাথে কি দেখতে পাচ্ছ? ভি ওয়ান এর গেইন কত? 5। ভি ওয়ান এর গেইন হচ্ছে 5। সো এই দুইটাকে তুমি যদি কম্পেয়ার করো, তাহলে R2/R1 এর ভ্যালু কত হওয়া উচিত? R2/R1 এর ভ্যালু হওয়া উচিত 5। সেখান থেকে তুমি একটা কন্ডিশন পেয়ে গেলা, R2 শুড বি 5 টাইমস অফ R1। R2 শুড বি 5 টাইমস অফ R1। এটা আমরা পরবর্তীতে ইউজ করব। ওকে, এখন আবার খেয়াল করো, আমরা ডিফারেন্স অ্যাম্পলিফায়ারের আউটপুট ভোল্টেজের ফর্মুলাটায় চলে যাই। সেখানে তুমি যদি ফর্মুলাটায় দেখো, ভি টুর কোএফিসিয়েন্ট হচ্ছে এটা, ভি টু এর কোএফিসিয়েন্ট হচ্ছে এটা। সো এই কোয়েশ্চেনে দেখো, ভি টুর কোএফিসিয়েন্ট কত দেয়া বলো তো? 3। ভি টুর কোএফিসিয়েন্ট দেওয়া হচ্ছে 3। সো দ্যাট মিনস এই পুরো জিনিসটার ভ্যালু কত হওয়া উচিত? এই পুরো জিনিসটার ভ্যালু হওয়া উচিত 3। ওকে, আচ্ছা, সেখানে আমি কি করতেছি? এই যে আগের লাইন থেকে R1 R2 এর ভ্যালুটা এখানে বসাই দিচ্ছি। সেটা যদি আমি বসায় দিই, তাহলে এরকম একটা লাইন পাচ্ছ। এটাকে ফার্দার সিম্পলিফাই করলে তুমি আরেকটা কন্ডিশন পাচ্ছ, R3 ইকুয়াল টু R4, R3 ইকুয়াল টু R4। সো ফার এই ম্যাথ থেকে দুইটা কন্ডিশন পেলাম, কন্ডিশন 1 এবং কন্ডিশন 2। ওকে, সো এই দুইটা কন্ডিশন ইউজ করেই আমাকে হচ্ছে রেজিস্ট্যান্সের কিছু ভ্যালু গেস করতে হবে। ওকে, সো আমরা রেজিস্ট্যান্সের ভ্যালুগুলা ইন দিস কেস অপ এম্পের ক্ষেত্রে আমরা কিলো ওহম রেঞ্জে গেস করি। সেজন্য আমরা কি করেছি, আর থ্রি এবং আর ফোর এদের ভ্যালু যেহেতু সেম, একটাকে ধরেছি 20K, একটাকে ধরেছি 20K। ওকে, অ্যাট দ্য সেম টাইম R2 হতে হবে 5 টাইমস অফ R1। সো আমরা R1 কে ধরেছি 10K এবং R2 কে ধরেছি তার থেকে 5 টাইমস বেশি, অর্থাৎ 50K। ওকে, সো দেখো, আমরা চারটা রেজিস্ট্যান্সের চারটা প্রপার ভ্যালু অ্যাজিউম করে নিয়েছি। সো আমাদের ম্যাথটা কমপ্লিট হয়ে গিয়েছে। সো এখন যদি আমরা এই সার্কিটটা বানাই এই রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো দিয়ে, তাহলে আমাদের আউটপুটটা এরকম আসবে, ভি নট শুড বি 3V2 মাইনাস 5V1, 3V2 মাইনাস 5V1। ওকে, সো দেখো, এটা ছিল এই ম্যাথটা সলভ করার মেথড 1। সেই ম্যাথটাকে চাইলে আরেকটা মেথডেও সলভ করা যায়, যেটাকে আমরা বলতে পারি মেথড 2। ওকে, সো মেথড 2 তে আমরা জিনিসটা কিভাবে সলভ করব? মেথড 2 তে আমরা আসলে দুইটা স্টেজ ইউজ করব। এখানে স্টেজ 1, আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্টেজ 2। সো জিনিসটা কিভাবে করা যায়? দেখো, জিনিসটা এভাবে করা যায় যে সাপোজ তোমাকে বের করতে বলছে V0, এই জিনিসটা বের করতে বলছে 3V2 মাইনাস 5V1। সো তুমি একটা কাজ করো, সেই কাজটা কি? তুমি ফার্স্টে 3 - 3V2 এটা বানাও। ওকে, -3V2 এই জিনিসটা বানাও। দেন এই জিনিসটার সাথে তুমি কি করবা? এই জিনিসটার সাথে তুমি 5V1, এই জিনিসটার সাথে তুমি 5V1 কে যোগ করে দিবা, 5V1 কে যোগ করে দিবা। ওকে, যোগ করে এই পুরাটাকে কি করবা? আরেকবার ইনভার্ট করে দিবা। এই জিনিসটাই যদি করো, দেখো তোমার অরিজিনাল যেটা বের করতে বলছিল কোয়েশ্চেনে, সেই জিনিসটা চলে আসছে, সেই আউটপুট এক্সপ্রেশনটা চলে আসছে।
ওকে, আচ্ছা, আমরা আবার জিনিসটা একটু বোঝার চেষ্টা করি যে এখানে ওরা কি করতেছে। এখানে ওরা কি করতেছে আমরা একটু বোঝার চেষ্টা করি। সো তুমি দেখো, তোমার ডিজায়ার্ড আউটপুট বা যে আউটপুটটা আনতে হবে সেই আউটপুটটা হচ্ছে এটা, ভি নট ইকুয়াল টু 3v2 মাইনাস 5v1। ওকে, সো চাইলে আমরা কি করতে পারি বলতো, একটা মাইনাস কমন নিয়ে চাইলে আমরা এটাকে এভাবেও লিখতে পারি যে মাইনাস অফ 5v1 মাইনাস 3v2। ওকে, একটা মাইনাস কমন নিলে আমরা এভাবে লিখতে পারি। ওকে, আচ্ছা, সো তোমাদের যদি মনে পড়ে যে আমরা এর আগে পড়েছিলাম ইনভার্টিং সামার, মানে এই যে এটা সামিং অ্যাম্পলিফায়ার। ওকে, সো সামিং অ্যাম্পলিফায়ারে কি হতো, আমরা ইনপুটে যা দিতাম সেটা অ্যাম্পলিফাইড হতো এবং সাম হতো এবং একই সাথে ইনভার্টেড হতো। ওকে, তার মানে লাস্টে আউটপুটটা কি থাকতো, একটা নেগেটিভ সাইন থাকতো। ওকে, আচ্ছা, সো দেখো এখন আমরা যেটা দেখছি। ওকে, তো আমরা একটা কাজ করার চেষ্টা করতেছি, সেই কাজটা হচ্ছে আমরা এটা এবং এটা এই দুইটাকে যোগ করব, যোগ করে এই প্রপার আউটপুটটা আনবো। এখন যোগ করতে গেলেই কি হয়ে যাবে, যোগ করতে গেলেই জিনিসটা একই সাথে ইনভার্ট হয়ে যাবে। তো সেই জিনিসটার সাথে মিল রাখার জন্যই আমরা এখানে একটা মাইনাস কমন নিছি, সেই জিনিসটার সাথে মিল রাখার জন্যই আমরা এখানে একটা মাইনাস কমন নিছি। সো এই মেথড 2 তে সলভ করার ওয়ে হচ্ছে আমরা এই দুইটাকে যোগ করে দিব, এই দুইটা জিনিসকে যোগ করে দিব। সো এই দুইটা জিনিসকে যদি আমি যোগ করতে চাই তাহলে কি করতে হবে বলতো, এই জিনিসটা আগে রেডি করতে হবে -3v2, আর এই 5v1 এই জিনিসটাও রেডি করতে হবে, দেন এই দুইটা জিনিসকে যোগ করে দিতে হবে। এই দুইটা জিনিসকে যোগ করে দিলেই আমি আমার ডিজায়ার্ড আউটপুট পেয়ে যাব। ওকে, সো দেখো, এই যে সার্কিটের যে প্রথম স্টেজটা, স্টেজ ওয়ানটার সাথে তুমি মিলাও। স্টেজ ওয়ানটা হচ্ছে সিম্পলি একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, যেখানে ফিডব্যাক রেজিস্টার হচ্ছে ইনপুট রেজিস্টারের 3 গুণ। সো এটা মানে কি বুঝাচ্ছে এটার গেইন কি হবে, এই স্টেজের গেইনটা হবে 3, এই স্টেজের গেইনটা হবে 3। আর এটা যেহেতু একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, সো এটা কি গেইনটা অ্যাকচুয়ালি হবে -3। সো দ্যাট মিন্স ইনপুটে তুমি দিছো V2, আউটপুটে গিয়ে কত পাবা, আউটপুটে গিয়ে পাবা -3v2, আউটপুটে গিয়ে পাবা -3v2। ওকে, আচ্ছা, সো এই স্টেজের আউটপুট তো চলে আসছে -3v2। ওকে, ফাইন। এখন কি করতে হবে দেখো, এই -3v2 সাথে কাকে যোগ করতে হবে, -3v2 সাথে যোগ করতে হবে 5v1 কে। ওকে, আচ্ছা, ঠিক আছে। সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই -3v2, হুম, সো এটাকে আমরা এখানে দেখো একটা 5R1 রেজিস্টরের মাধ্যমে এটার মাইনাস টার্মিনালের সাথে কানেক্টেড করা হয়েছে। 5R1 রেজিস্টারের মাধ্যমে এই মাইনাস টার্মিনালের সাথে কানেক্ট করা হয়েছে। ওকে, এন্ড ফিডব্যাক রেজিস্টারের ভ্যালু কত, 5R1, ফিডব্যাক রেজিস্টারের ভ্যালু হচ্ছে 5R1। ওকে, সো আমি যদি সামিং অ্যাম্পলিফায়ারের ফর্মুলা দেই তাহলে ভি নট ইকুয়াল টু হবে মাইনাস মাইনাস আরএফ, আরএফ এর ভ্যালু হচ্ছে এখানে 5R1 মাইনাস আরএফ বাই আরআই, এই যে আরএফ এর ভ্যালু 5R1, আরআই এর ভ্যালু কত বলতো 5R1। সো ডিভাইডেড বাই হবে 5R1 ইন্টু কি হবে, ইন্টু হবে ভিআই। এখানে ভিআই এর ভ্যালু কত, প্রথম স্টেপের পরে সেকেন্ড স্টেপের ভিআই হচ্ছে -3v2, -3v2। ওকে, আচ্ছা, ঠিক আছে, -3v2। সো তো তাহলে দেখো কাটাকাটি গিয়ে কত চলে আসতেছে, কাটাকাটি গিয়ে চলে আসতেছে 3v2, কাটাকাটি গিয়ে চলে আসতেছে 3v2। ওকে, সো যেটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড আউটপুট, এই যে দেখো এখানে ডিজায়ার্ড আউটপুট কত, 3v2। ওকে, আচ্ছা, তো এটা যেহেতু একটা সামিং অ্যাম্পলিফায়ার, সো কি হবে, সাম হবে। সো এখানে এই ভি2টাকে তো তুমি সামে দিলা, ওকে ফাইন, আর সেই সাথে কে সাম হবে বলো তো, ভি1টাও এখানে সাম হবে, ভি1টাও এখানে সাম হবে। ওকে, সো ভি ওয়ান এর সাথে কানেক্টেড রেজিস্টারটা হচ্ছে আর1, আর ফিডব্যাক রেজিস্টারের ভ্যালু হচ্ছে 5R1। সো দ্যাট মিনস ভি1 কতটুকু অ্যাম্পলিফাইড হবে, ভি1 হচ্ছে 5 গুণ অ্যাম্পলিফাইড হবে, ভি1 হচ্ছে 5 গুণ অ্যাম্পলিফাইড হবে। সো সো তার মানে এই সামিং অ্যাম্পলিফায়ারে কি হবে বলতো, একই সাথে এই 3v2, ওকে, এই ব্র্যাকেটের ভিতরে এই জিনিসটা গুণ থাকবে
এই জিনিসটা গুণ থাকবে এবং সেই সাথে আর কি যোগ হবে, সেই সাথে যোগ হবে, সেই সাথে যোগ হবে 5v1, সেই সাথে যোগ হবে 5v1। ওকে, আচ্ছা ঠিক আছে। সো এখন এই জিনিসটার যদি আমরা আউটপুটটা দেখতে চাই, সো এই জিনিসটা আউটপুট হবে 3v2 মাইনাস 5v1। ওকে, আর এটাই দেখো, এটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড আউটপুট, এটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড আউটপুট। সো দেখো আমরা আমাদের ডিজায়ার্ড আউটপুট পেয়ে গেছি। ওকে, সো এটা ছিল ডিজাইন টু। সো ডিজাইন টু তে আমরা কি করেছি, ডিজাইন টু তে আসলে আমরা দুইটা স্টেজ দিয়ে সার্কিটটা সলভ করেছি। ওকে, সো আমরা কি করেছি, ফার্স্টে হচ্ছে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে, ফার্স্ট স্টেজটা ছিল একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, আর পরের স্টেজটা ছিল একটা টু ইনপুট ইনভার্টিং সামার। দেখো এখানে বলা আছে। ওকে, ফার্স্ট স্টেজটা ছিল একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, আর সেকেন্ড স্টেজটা ছিল টু ইনপুট ইনভার্টিং সামার। সো এই দুইটার মাধ্যমে লাস্টলি আমরা এই আউটপুট ভোল্টেজটা ইমপ্লিমেন্ট করতে পেরেছি। এখন দেখো এই ফিগারে কিন্তু R3 বা R1 এর কোনো ভ্যালু বলা নাই। ওকে, সো ইন দিস কেস আমরা R1 R3 একটা আরবিট্রারি সুটেবল ভ্যালু ধরে নিতে পারি। যেমন এখানে R1 এবং R3 ভ্যালু ধরা হয়েছে 10K, অথবা চাইলে R1 কে 10K ধরা যায়, R3 কে 10K ধরা 20K ধরা যায়। বোথ আর কারেক্ট, আমরা যে কোনোটাই অ্যাজিউম করে নিতে পারি। ওকে, সো এরপরে আলোচনা করা হচ্ছে ক্যাসকেডেড অপ-অ্যাম্প সার্কিট, বাট এই জিনিসটার যে কনসেপ্ট, এটা অলরেডি আমরা আগের এক্সাম্পলটা ইউজ করে ফেলেছি। সো ক্যাসকেডেড অপ-অ্যাম্প সার্কিট বলতে কি বোঝাচ্ছে, বলছে যে সাপোজ তুমি অপ-অ্যাম্প দিয়ে একটা স্টেজ বানিয়েছো। ওকে, সো এই স্টেজের ইনপুট গিয়ে আসছে এই স্টেজের আউটপুটে। দেন তুমি চাইলে এরপরে আরেকটা অপ-অ্যাম্পের স্টেজ বানাতে পারো, এরপর আরেকটা অপ-অ্যাম্পের স্টেজ বানাতে পারো। সো এই টোটাল তিনটা স্টেজের কম্বাইন্ড গেইন, টোটাল তিনটা স্টেজের কম্বাইন্ড গেইন হবে প্রত্যেকটা স্টেজের গেইনের গুণফল, প্রত্যেকটা স্টেজের গেইনের গুণফল। সো আমরা চাইলেই এভাবে মোর দেন ওয়ান অপেমকে এভাবে একটার পর একটা একটার পর একটা কানেক্ট করে মোর স্টেজ বানিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো আমাদের ডিজায়ার্ড আউটপুট চাইলে বানাতে পারি। ওকে, সো ইন দিস কেস আমাদের এই তিনটা স্টেজের টোটাল গেইন হবে এই তিনটা অপেম স্টেজের তিনটা ইন্ডিভিজুয়াল স্টেজের গেইনের গুণফল, যে জিনিসটার একটা ইমপ্লিমেন্টেশন আমরা লাস্ট স্লাইডের ম্যাথটাতে দেখেছি। ওকে, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা এক্সাম্পল 5.9 থেকে দেখা শুরু করব।